ইসলামপুরকে জেলা করার যে দাবি বিভিন্ন মহল থেকে উঠছে, এই দাবির সাথে আমি সম্পূর্ণ একমত নই। হ্যাঁ, তবে দাবির পেছনে যে কারণগুলোকে তুলে ধরা হচ্ছে তার বহু ক্ষেত্রেই যৌক্তিকতা রয়েছে। যেমন প্রথমত তুলে ধরা হয়েছে দূরত্ব। সোনাপুর থেকে জেলা দপ্তর কর্ণজোড়ার দূরত্ব। আবার যে পয়েন্ট তুলে ধরা হয়েছে পরিষেবা উন্নত করার। দ্বিতীয়ত, এই দাবির পক্ষে যারা লড়াই করছেন, একটি সংগঠনের পক্ষ থেকে এই জেলার উৎপত্তির পেছনে একটা দাবি করা হয়, সেটা হচ্ছে বিহার থেকে কেটে নেওয়া অংশ, মানে ট্রান্সফার্ড এরিয়া, এই অর্থে একটা দাবি করা হয়। আবার এই দাবির পেছনে আরেকটা কারণ যেটা যুক্ত করা, সেটা হচ্ছে পরিষেবা খুব দ্রুত জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া বা উন্নয়নের কাজ দ্রুত করা। এবার এগুলোকে যদি আমরা বর্তমান বাস্তব প্রেক্ষাপটে খুব বিশ্লেষণ করে দেখি, তাহলে সবকটা কিন্তু আজকের দিনে প্রাসঙ্গিক নয়। প্রথম কথা, আপনি একমত হবেন যে এখন বর্তমানে বেশিরভাগ কাজকর্ম চলছে অনলাইনে। কলেজের ভর্তি থেকে শুরু করে সরকারি কাজকর্ম, দুয়ারে সরকার, সমস্ত কিছু অনলাইনে। খুব সামান্য একটা সংখ্যককেই জেলা দপ্তর পর্যন্ত প্রয়োজনীয় কাজে যেতে হয়। সেক্ষেত্রেও এআই অফিস সহ বিভিন্ন দাবি ইসলামপুরে সাব ডিভিশন আলাদা করে করার জন্যে আন্দোলনও চলছে এবং বেশ কিছু দাবি আদায়ও হয়েছে। ফলে এরকম একটা প্রেক্ষাপটে যে দূরত্বের প্রসঙ্গে যে সমস্যাটা, সেটা অবশ্যই যাতায়াতের ক্ষেত্রে সুবিধে করার প্রয়োজন যেটা রয়েছে সেটা কিছুটা হয়েছে। দুটো জাতীয় সড়কই এখন ওয়ান ওয়ে হয়ে গিয়েছে, 4 লেনের। পাশাপাশি শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়েছে সকালে এবং বিকেলে। ফলে এই সমস্যাটা আগের মতো ব্যাপক অর্থে রয়েছে, এটা আর বলা যায় না। দ্বিতীয়ত, যে বিষয়টা বলা হয় যে ছোট জেলা হলে পরে কাজের সুবিধা হবে, আপনার সামনে আমি অবশ্যই রাখবো প্রথম দৃষ্টান্ত, সেটা হচ্ছে ইসলামপুর পুলিশ জেলা করা হয়েছে। আজকে যখন ইসলামপুর পুলিশ জেলা করা হয়, বা এই ছোট পুলিশ জেলা করার পেছনে সরকারের যে দৃষ্টিভঙ্গি বা বক্তব্য ছিল, সেটা হচ্ছে আইন শৃঙ্খলার যে কাজকর্ম সেটা করতে সুবিধা হবে, আইন শৃঙ্খলার যে পদক্ষেপগুলো নিতে দূরত্বের কারণে সমস্যা হয় সেটা হবে না। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, ইসলামপুর পুলিশ জেলা হওয়ার পরে এখানে খুন, পকেটমারি, ছিনতাই, ধর্ষণ, রাজনৈতিক সন্ত্রাস, সমস্ত কিছু অত্যন্ত মারাত্মক আকারেই বেড়ে গিয়েছে। এবং এর সমাধানে ইসলামপুর পুলিশ জেলার প্রশাসনের সেরকম কার্যকরী পদক্ষেপ বহু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি না, বলা চলে এক প্রকার ব্যর্থ। ফলে ছোট জেলা হলেই এই সমস্যার সমাধান হবে, এটা কিন্তু যুক্তিতে মেলে না। এছাড়াও যদি আমরা লক্ষ্য করি, স্বাভাবিক জেলাও যে গঠন হয়েছে, যেমন কালিম্পং জেলা করা হয়েছে, আয়তনে খুবই ছোট। এছাড়াও বিভিন্ন জায়গায় বলা হয় প্রশাসনিক কাজের সুবিধার জন্য ছোটো ছোটো জেলা। এই ছোটো ছোটো জেলা করলে কি জনগণের জীবন ধারণের মানে উন্নয়ন ঘটে, জনগণের কাছে যথার্থ পরিষেবা পৌঁছে যায়? এটা কিন্তু আমাদের অভিজ্ঞতায় মেলে না। উল্টে কি হয়, আমরা লক্ষ্য করে দেখছি, ছোট জেলা হলে পরে সেই জেলা পরিষদ বলুন আর ডিএম অফিস বলুন, এগুলো করতে গিয়ে যে খরচের প্রয়োজন হয়, একটা বিশাল পরিমাণ আমলা, সরকারি কর্মচারীদের যে খরচ, সেটা জনগণের ট্যাক্সের টাকা জোগাড় করতে হবে। পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে যে আলাদা করে জেলা পরিষদের ব্যবস্থা তৈরি করতে হবে, তারও খরচ জনগণের ট্যাক্সের টাকাতেই করতে হবে। অর্থাৎ কি হবে, কিছু বাড়তি আমলা আমাদেরকে বুঝতে হবে জনগণের ট্যাক্সের টাকায়। আবার একদল রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী লোক, তারাও এই ক্ষমতার স্বাদ পেতে এই দাবি করে থাকতে পারেন। কিন্তু জনগণের পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, তাহলে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হওয়ার পেছনে এটাই মূল যুক্তি ছিল যে সাধারণ মানুষের কাছে দ্রুত, বিশেষ করে গ্রামের জনতার কাছে ক্ষমতা পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত ব্যবস্থা, এবং স্থানীয় সরকার হিসাবে এরা কাজ করবে। একই রকমভাবে পৌরসভা গঠন করা হয়। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, দুর্নীতি, সন্ত্রাস, তোলাবাজিতে
সরকারি অর্থ বরাদ্দের একটা ছিটে ফোটা অংশ জনগণের কাছে পৌঁছচ্ছে। বেশিরভাগটাই কিন্তু এই ধরনের রাজনৈতিক যারা ক্ষমতাধর আমলা এবং একদল ফোড়ে বলুন বা দালাল বলুন বা তোলাবাজ বলুন, তারাই মিলেমিশে লুট করে খাচ্ছে, জনসাধারণের কাছে কিন্তু পৌঁছায় না। এটাকে যদি সঠিকভাবে পৌঁছে দিতে হয় তাহলে দরকার সরকারের সদিচ্ছার। যে নীতিতে ফাঁক থেকে যাচ্ছে, যে নীতিতে ফাঁক থাকার কারণে জনসাধারণের কাছে পর্যাপ্ত পরিমাণে পরিষেবা বা তাদের অধিকার পৌঁছচ্ছে না, সেই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নেওয়া উচিত। ছোট জেলা করলেই এর সমাধান হবে এটা আমরা মনে করি না। আরেকটা বিষয়, এই আন্দোলনের একটা ধারায় আমরা সম্ভবত গত বছরই একটা সমাবেশে কোনো একজন নেতৃত্বের কাছ থেকে জানতে পেরেছিলাম বক্তব্যের মাধ্যমে, কৃষ্টি সংস্কৃতি পার্থক্য। যদি এই চিন্তায় আমরা চলি তাহলে আজকে যে ভারতবর্ষ গড়ে উঠেছে সেখানে যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে ভারতবর্ষ কিন্তু নানা ধর্মের, নানা বর্ণের, নানা জাতিতে বিভাজিত লোকেদের ঐক্যবদ্ধ করার জন্য ভারতীয়ত্ব গড়ে তোলার লক্ষ্যে আমরা সংগ্রাম করে চলেছি। সেখানটা সামান্য একটি জেলায় কিছু ভাষার পার্থক্য রয়েছে, কিছু সংস্কৃতির পার্থক্য রয়েছে। তো এই পার্থক্যের কারণে আমরা যদি আলাদা হতে থাকি তাহলে হয়তো আগামী দিনে তো হয়তো আরও ভাঙতে হবে। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে কিন্তু আখেরে আমাদের ক্ষতি। এরকমভাবে ছোট ছোট জেলা বা ছোট ছোট রাজ্য যাই বলুন না কেন, এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ক্ষতি হয় শ্রমজীবী সাধারণ মানুষের, তাদের ঐক্য বিনষ্ট হয়। ফলে তাদের যে অধিকারের জন্য লড়াই, তাদের অধিকারের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের শক্তি ক্ষয় হয়, শক্তি ক্ষীণ হয়। এতে যারা শাসক, যারা ওই ব্রিটিশদের মতো ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে সমাজকে বিভাজিত করে শাসন করার নীতি কায়েম করে চলেছেন, সেই নীতিরই সার্থক প্রতিফলন ঘটবে। ফলে আমরা মনে করি উন্নয়নের প্রসঙ্গ বা কৃষ্টি সংস্কৃতির প্রসঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে বা যে কারণগুলো রয়েছে তার সমাধানে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রয়াস নেওয়া জরুরি। এই ছোট জেলা করে অযথা জনগণের ঘাড়ে আরও আর্থিক বোঝা চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। অনেকেই যে অভিযোগ করে থাকেন যে ইসলামপুর বঞ্চিত, রায়গঞ্জের তুলনায় ইসলামপুর বঞ্চিত, তো সেই হিসাবে কি একটা আলাদা জেলা হতে পারে না এটা? হ্যাঁ, আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত। তুলনামূলক বিচার করে দেখলে পরে আমরা একই জেলার অংশ হলে পরেও রায়গঞ্জের তুলনায় ইসলামপুর উন্নয়নের বরাদ্দ এবং যত্ন বা নজর দেওয়ার নিরিখে বঞ্চিত হওয়ার তালিকার মধ্যেই পড়ে। এর পেছনে যদিও কিছু ঐতিহাসিক, ভৌগোলিক, ভাষাগত কিছু কারণ রয়েছে। যেমন ধরুন, আমরা লক্ষ্য করে দেখেছি ইতিপূর্বে যখন এই সিদ্ধান্ত হয়নি রাজ্য স্তরে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করার, তার আগে যখন নিয়োগ হতো জেলাভিত্তিক, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের ইসলামপুর মহকুমাতে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা জয়েন করেছেন তারা রায়গঞ্জের বাসিন্দা। এক্ষেত্রে শুধুমাত্র আমরা যদি রায়গঞ্জকে দোষারোপ করি তাও অবশ্য সঠিক নয়। কিছুটা আমাদের ইসলামপুর, এটা ঐতিহাসিকভাবে সত্য, বিহার থেকে এর অংশ এবং বিহারের শিক্ষার অভাব এটাও ঐতিহাসিক। ফলে সেই কারণে এই এলাকার শিক্ষার যে দুর্বলতা, শিক্ষাক্ষেত্রের যে অভাব, এর কারণেই যখন নিয়োগ ঘটেছে সেখানটায় কর্মপ্রার্থী বা শিক্ষার্থী, চাকরিজীবী যারা চাকরি চাইছেন তাদের সংখ্যার তত্ত্বগত বিশ্লেষণে স্বাভাবিকভাবে রায়গঞ্জ থেকে একটা অংশ আমাদের ইসলামপুরে যোগ দিয়েছে এবং তারা চাকরি করেছে। আরেকটা বড় কারণ হচ্ছে ভাষাগত সমস্যা। আমাদের এই স্থানীয় এলাকার নিজস্ব একটি ভাষা সংস্কৃতি রয়েছে, যেটাকে আমরা এক কথায় বলে থাকি সূর্যাপুরী সংস্কৃতি। আবার আমরা অনেক সময় বলি দেশীয় ভাষা। এই ভাষা এবং এখানকার মানুষের ধর্মীয় কারণে অবশ্যই তাদের মূল আকর্ষণ ছিল উর্দু ভাষার প্রতি, কিন্তু সেই তুলনায় উর্দু ভাষার যে স্কুল গড়ে তোলা সেটার দিকে নজরটা কম দেওয়া হয়েছে। আবার এই রাজ্যের মূল ভাষা, সরকারি ভাষা বাংলা হওয়ার দরুন এই এলাকার লোকেদের মধ্যে বাংলা শিক্ষা গ্রহণ করারও একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। ফলে কিছু এই ধরনের বাস্তব, ঐতিহাসিক, ভৌগোলিক কারণের জন্যেই কিন্তু এই বৈষম্য ঘটনা ঘটেছে। পাশাপাশি আপনারা জানেন রাজনৈতিক কারণে শুধু আমাদের উত্তর দিনাজপুর জেলা নয়, আমাদের রায়গঞ্জ, ইসলামপুর নয়, আজকে যে সম্প্রতি বাজেট হয়ে গিয়েছে সেখানে আপনারা দেখেছেন যে সরকার টিকিয়ে রাখার স্বার্থে
একটি রাজ্য, দুটি রাজ্য অত্যাধিক বরাদ্দ পেয়েছে, আবার যথাযথভাবে এই পশ্চিমবঙ্গ থেকে ভোট না পাওয়ার জন্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো বরাদ্দই হয়নি। একই রকমভাবে গোটা ভারতবর্ষ এক বৈষম্যমূলক সমাজ নিয়ে চলছে, অসম বন্টন হয়েছে। ফলে এই স্বাভাবিক যে নেচার গোটা ভারতবর্ষের সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে, তার প্রতিফলন আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যে রয়েছে। এক্ষেত্রে যেটা অনেক বেশি কার্যকরী হতে পারত, সেই কাজটাও কোথাও আমাদের রাজনৈতিক ক্ষেত্রে ঘাটতি থেকে গেছে। ইসলামপুরের যারা তথাকথিত ক্ষমতাধর, ক্ষমতাসীন রাজনৈতিক কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারা ইসলামপুরের দাবি আদায়, ইসলামপুরের প্রাপ্য আদায় যথাযথ আন্দোলন বা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে কোথাও না কোথাও ঘাটতি থেকে গিয়েছে। যেই কারণে আমি মনে করি ইসলামপুর রায়গঞ্জের তুলনায় কিছুটা হলেও বঞ্চিত হয়েছে। অর্থাৎ ইসলামপুরের যে সমস্ত লোকাল নেতারা রয়েছেন, স্থানীয় নেতারা রয়েছেন, তারা নিজেদের প্রাপ্য আদায়ে সচেষ্ট না হয়ে তারা এখন সস্তা জনপ্রিয়তার লক্ষ্যে বা সস্তা ক্ষমতা দখলের লক্ষ্যে আলাদা একটা জেলা চাইছেন। সম্পূর্ণ না হলে অনেকাংশেই সত্য, কারণ এদেরকে আমরা এই যে পঞ্চায়েত স্তরে যে ভয়ানক দুর্নীতি 100 দিনের কাজ থেকে শুরু করে এখানকার একটা বিশাল অংশের মানুষ কাজের খোঁজে দিল্লি, পাঞ্জাব, ব্যাঙ্গালোর, বোম্বাই কোথায় না ছুটে যান। সূর্যাপুর এলাকার সাথে পরিযায়ী শ্রমিক শব্দটা হয়তো সমার্থক হিসেবে দেখা যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমাদের এই এলাকার এই যে দীর্ঘদিনের যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি রয়েছেন, যারা এখানকার ক্ষমতায় এসেছেন, ক্ষমতাসীন রয়েছেন, তাদেরকে আমরা যথার্থ পদক্ষেপ করতে আজ পর্যন্ত দেখিনি। এমএলএ, এমপি হওয়া, পঞ্চায়েতের ক্ষমতা দখল করা, জেলা পরিষদের মেম্বার হওয়া, এই চিন্তাতেই তারা মগ্ন থেকেছেন। যথাযথভাবে এই সমস্যাগুলির সমাধান, ইসলামপুরের বুকে ইসলামপুরের পরিপূরক শিল্প স্থাপন, এই বিষয়গুলো নিয়ে দল মত নির্বিশেষে যে পদক্ষেপ নেওয়া জরুরি ছিল তা গ্রহণ করা হয়নি, একথাও স্বীকার করতে হবে। দীর্ঘ প্রায় 1 দশক ধরে ইসলামপুর থেকে গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী রয়েছেন রাজ্য স্তরে, তো তা সত্ত্বেও আপনি বলতে চাইছেন যে ইসলামপুরের উন্নতি হয়নি? হ্যাঁ, দুর্ভাগ্যজনক হলে পরেও, শুনতে খারাপ লাগলেও একথা সত্য। বামফ্রন্ট আমলেও আমাদের এই ইসলামপুর সাব ডিভিশন এলাকা থেকে একজন মন্ত্রী হয়েছিলেন। আমাদের দীর্ঘদিনের বিধায়ক চৌধুরী সাহেব একটা সময় মন্ত্রী ছিলেন। বর্তমানে গোলাম রব্বানী তিনিও মন্ত্রী রয়েছেন। কিন্তু তারা মন্ত্রী থাকা সত্ত্বেও, একজন মন্ত্রী পর্যায়ের ক্ষমতায় আমাদের এই এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ইসলামপুরে আমরা নজর কাড়া কোনো কার্যকরী কোনো দাবি আদায় বা কোনো সেরকম পরিকল্পনা বাস্তবায়িত হতে আমরা দেখতে পাইনি। এটাও একটা ব্যর্থতার অন্যতম কারণ। ইসলামপুরের বঞ্চিত হওয়ার এখানেও কিন্তু একটা কারণ রয়েছে। তাহলে আপনার মতে সমাধান কীভাবে হবে? আমি মনে করি এই বঞ্চনার সমাধান যদি করতে হয়, তাহলে দলমত নির্বিশেষে ইসলামপুর মহকুমা এলাকার যারা বুদ্ধিজীবী রয়েছেন, বিশিষ্ট যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, সে রাজ্য সরকারের কাছ থেকেই হোক বা জেলার যে জেলা পরিষদ ক্ষমতায় রয়েছে তাদের কাছ থেকে যদি সমপরিমাণে বা সমভাবে বন্টনের দাবিতে ইসলামপুরের জন্য বরাদ্দ করার জন্য দরবার করা, প্রয়োজনে ব্যাপক গণ আন্দোলনের পথে এগিয়ে যাওয়া, এর মধ্যে দিয়ে সমাধান হতে পারে।